বিচারের নামে অবিচারের অংশ হিসাবে এখনো কারান্তরণে আছে। তো ওনাদের জন্য যারা নিরপরাধ তারা যেন মুক্তি পায়, এবং আমরা যারা এই হাজার হাজার বিডিআর বিগত সরকারের নীল নকশার অন্তর্ভুক্ত হয়ে চাকরিচ্যুত হয়েছি, আমরা যেন আমাদের এই ন্যায্য অধিকার, চাকরি, ক্ষতিপূরণ সহ এবং এই সরকারের সুযোগ সুবিধা সহ যা বিগত আমলে হয়ে আসছে এগুলো সব পাওয়ার জন্য আমরা আন্দোলন করে আসছি। এখনও আমরা গত 2 দিন যাবৎ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করতেছি। গতকাল আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব মহোদয় আমাদেরকে ডাকছিলেন, আমরা গেছিলাম। যাওয়ার পর ওনার সাথে কথা বলেছি। আমাদের যে একটা তদন্ত কমিশন গঠন করছে আমাদের আন্দোলনের প্রেক্ষাপটে, এই তদন্ত কমিশনকে একটা বাধাবাধ্যকতা দিয়ে রাখছে, লেখা আছে স্বাধীন তদন্ত কমিশন। আসলে এটা স্বাধীন নামের কলঙ্ক। আর ওখানে লিখে দিছে যে যে সকল সদস্য সাজাপ্রাপ্ত হয়েছে তাদেরকে সাজা বহাল রেখে আরও ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠান তাদের সাথে যুক্ত আছে কিনা দেখার জন্য। আমাদের সকলের প্রশ্ন, একটা তদন্ত কমিশন বা বিচারিক আদালত, আমরা যাই বলি, নিরপরাধীকে নিরপরাধী চিহ্নিত করবেন না আর অপরাধীকে চিহ্নিত করবেন, এটা কোনো সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া হতে পারে না। এই দ্বারা বাতিল করে আমাদের হাজার হাজার বিডিআর সদস্য তথা লক্ষ লক্ষ ফ্যামিলি সংযুক্ত, তারা যেন আমাদের এই বহুত বছরের মেহনতের অংশ হলো চাকরি, পেনশন, এই চাকরি যাদের বয়স আছে তারা চাকরিতে পুনর্বহাল, আর যাদের বয়স নাই আমাদের মতো যারা আছে তাদের চাকরির সুযোগ সুবিধা এবং ক্ষতিপূরণ সহ যেন আমরা তার ফায়দা পাইতে পারি, সেই জন্য আমরা গতানুগতিক, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। আর এই ধারাবাহিকতায় আজকে আমাদের এই জাদুঘরের সামনে অবস্থান। আমরা দেখছেন যে কিছুক্ষণ আগে আমরা শাহবাগের চত্বরে আমরা ব্যারিকেড দিয়েছিলাম। যখন আমাদের প্রশাসন, পুলিশ ভাইয়েরা বলছে যে আপনারা এখানে ছেড়ে যান, আমরা ওনাদের কথা ছেড়ে আসছি। আশ্বাস দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করাবেন বা প্রয়োজনীয়তা অবলম্বন করবেন, সেই জন্য আমরা এখনো অপেক্ষমান। আমরা আশা করি যে আমাদের এই ন্যায্য বিচার, ন্যায্য হক, ন্যায্য দাবি আমরা পাইতে পারি, সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আপনারা মিডিয়া সহ সমস্ত সংশ্লিষ্ট যারা আছে তাদের সাহায্য নিয়ে আমাদের লক্ষ্য পৌঁছবে। আমাদের অত্যন্ত কষ্ট এবং অত্যন্ত দুঃখ নিয়ে জীবনযাপন করতেছি যে আমাদেরকে বিদ্রোহী কিংবা খুনি এই ধরনের অপবাদ দিয়ে, এই ধরনের তকমা দিয়ে আমাদের সন্তান, আমাদের জীবন ধ্বংসের দিকে নিয়ে গেছে। সেই জন্য আপনাদের সহযোগিতা সহ সমস্ত বাংলাদেশ জাতি যারা আছেন আমাদের পক্ষে অলরেডি বলতেছেন বিগত 10 মাস যাবৎ, আমরা আশা করি শেষ লক্ষ্যে পৌঁছা পর্যন্ত আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের সাথে থাকবে। এগুলি বক্তব্য শেষ হলো। আসসালামু আলাইকুম। আপনাদের যে মামলা হয়েছিল, মামলা থেকে তো এই সরকার জুলাই আন্দোলনের পরে তো আপনারা মুক্তি পাইয়েছেন না? জি জি, আন্দোলনের পরে অগাস্টের 5 তারিখে সরকার পতন হয়েছে, আমরা 9 তারিখ থেকে শুরু করছি। আপনারা যেহেতু এই সরকার আপনাদেরকে মুক্ত করেছেন, কিন্তু আপনাদের চাকরির ক্ষেত্রে আপনাদের বহাল করার বাধ্যকতা কেন হচ্ছে না? এখানে একটা জিনিস স্পষ্ট, সেটা হলো যে যদিও তদন্ত কমিশন গঠন করছে, তদন্ত কমিশনকে লেখা আছে স্বাধীন তদন্ত কমিশন, কিন্তু স্বাধীনভাবে যে দায়িত্ব পালন করতে তাদের সুযোগ দিতে হয়, তাইলে বাধাবাধ্যকতার কোনো সুযোগ থাকার কথা না। এখানে যারা সাজা পাইছে, সাজা বুক করছেন, তারা সাজা অক্ষুণ্ণ রেখে বাকি লোকদের ওনারা সংযুক্ত করবেন, এটা কোনো স্বাধীন তদন্ত কমিশন হতে পারে না। আমি মনে করি বা আমরা মনে করি যে এর ভিতরে গভীর কোনো ষড়যন্ত্র আছে। যারা বিগত সরকারের আমলে এই বিভিন্ন মহলে শক্তি নিয়ে বসে আছেন, তাদের এক নীল নকশা বা অন্ধকারও শক্তি দিয়ে আমাদের এই বিচার বিভাগটাকে স্বাধীন নামের অস্বাধীন করে রাখছে, যার ফলে আমাদেরকে রাস্তায় আন্দোলনে নামতে হয়েছে। আর না হয় সরকারের সদিচ্ছে আমাদের জন্য যথেষ্ট। প্রধান উপদেষ্টার কাছে এখন আপনাদের চাওয়া কি? আমাদের চাওয়া হলো, 1 নম্বর চাওয়া হলো যে যে উমদারা দিয়ে আমাদের বিচার ব্যবস্থাকে ব্যাহত করে রাখছে, সীমাবদ্ধ করে রাখছে, ধ্বংস করে রাখছে, এই উমদারাকে বাতিল করে এই বিচার বিভাগকে স্বচ্ছতার সহিত, স্বাধীনতার সহিত তাদের বিচার প্রক্রিয়াটাকে সফলভাবে করতে পারেন, এবং তার অনুকূলে যারা নিরপরাধ আমরা এই জেল কারাবন্দি বুক করছি, এদেরকে চাকরিতে সুপারিশ করার সুযোগ হয়, সরকারের কাছে বলতে পারে যে এই লোকরা আসলে প্রকৃত দোষী না, বিগত সরকারের আমলে নীল নকশার অন্তর্ভুক্ত হয়ে তারা চাকরিচ্যুত হয়েছে, তাই প্রক্রিয়াগতভাবে আমাদের ন্যায্য হক পাবো বলে আমরা আশা করি। এটা একটা জিনিস। দুটো হলো, অনেক নিরপরাধ বিডিআর সদস্য আছেন জেলখানাতে, ওই সেই বিগত সরকারের আমলে নীল নকশার অন্তর্ভুক্ত হয়ে তারা যেন নিরপরাধগুলা মুক্তি পায়
আর যারা প্রকৃত অপরাধী তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে। তৃতীয় দাবি রইল আমাদের সাথে যারা পিলখানায় 2009 সালে যে সকল অফিসারগণ, সেনা অফিসারগণ আমাদের পক্ষে কথা বলেছিল যে এতগুলা সৈনিক সাজাপ্রাপ্ত হইতে পারে না, এতগুলা সৈনিক দোষী হইতে পারে না, এই সরকার ওই অফিসারদেরকেও কিন্তু চাকরিচ্যুত করছে। দ্যাট মিনস ওনাদেরকেও অফিসারের অন্তর্ভুক্ত করছে আমাদের সাথে। তো ওনারা যেন চাকরিতে পুনর্বাসন পায়। পাশাপাশি বাংলাদেশ রাইফেলস একটা বৈচিত্র্যের ইতিহাস, বাংলাদেশ রাইফেলস বিডিআর, যার নামের সাথে শক্তির সম্পর্ক। আমরা সীমান্তে বহু দায়িত্ব পালন করে আসছি। যখন রাইফেলস কান্দি ছিল, পৃথিবীতে আর কোনো শক্তি আমাদের সাথে আগাবে এই ধরনের কোনো মনোভাব ছিল না। আমি নিজে বিএসএফকে 3 বার দৌড়াই নিয়ে ইন্ডিয়াতে উড়াইছি। মানে কান্দের রাইফেলস থাকলে মনে হচ্ছে যেন আমার সাথে আরো বড় ধরনের শক্তি আছে। এই শক্তিকৃত নাম বাংলাদেশ রাইফেলস বিডিআর যেন আবার পুনরায় স্থাপন করা হয়, তার জন্য জোরালো দাবি। আমাদের 3 দাবি আছে। আপনাদের কাছে কি মনে হয় যে হচ্ছে মানে পিলখানা হত্যার যে বিডিআরটা হত্যা হয়েছে সেই জায়গায় কোনো রাজনৈতিক মহলের কোনো বড় ধরনের কোনো হাত ছিল? কারণ 2008-এ কিন্তু একটা আওয়ামী লীগ মানে পাশ করেছিল, 9 সালে গিয়ে কিন্তু আপনাদের এই পিলখানার হত্যাটা হয়েছে। তো রাজনৈতিক মহলকে আসলে আপনারা দায়ী করেন কিনা? এটা আসলে সকল রাজনৈতিক মহলে আমাদের সাথে আমাদের ন্যায্য হক পাওয়ার জন্য শুধুমাত্র আওয়ামী লীগ ব্যতীত সকল দলে আমাদের সাথে একাত্মতা পোষণ করছে। আপনারা জানেন বিভিন্নভাবে একাত্মতা পোষণ করছে। এবং আমরা যে বিগত সরকারের নীল নকশার চাপে পড়ে চাকরি হারাইছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা আপমর সকল রাজনৈতিকবিদ নয়, সুশীল সমাজ, রাজনীতিবিদ, আপনার সাংবাদিক, আইনজীবী, সকলের মতামত আপনার অলরেডি আমরা মিডিয়াতে পাইয়া গেছেন। যেরকম শুধুমাত্র যে সকল পূর্বের শক্তিগুলা এখন বাংলাদেশের এই চেয়ারে বসে আছেন, তাদের চাপে পড়ে, তাদের নীল নকশার জালে পড়ে আমাদের বিচার ব্যবস্থাকে ব্যাহত করে রাখছে এবং আমাদের আটকে রাখছে। আমরা এটি মনে করি, কারণ বিভিন্নভাবে কথাগুলো উঠে আসছে যে না আমরা যদিও সকল সমাজ, আমি শুধু ওই রাজনৈতিক সমাজই বলবো না। আচ্ছা, এটা কি বিডিআর মানে বিডিআর হত্যাটা যে হলো এটা কি বিডিআর থেকে উচ্ছেদ করার জন্য এত বড় একটা কিছু পিলখানা হত্যা হয়েছিল, নাকি এর পিছনে আসলে আরো অন্য কোনো বড় ধরনের কোনো ইয়ে ছিল? এ কথাটা আমার বক্তব্যের প্রথমে বলে আসছিলাম, তারপরে আমার প্রশ্নের উত্তরে আবার বলছি। আপনারা জানেন যে পাদুয়া যুদ্ধ, বড়ুইবাড়ি যুদ্ধ, বড়ুইবাড়িতে আমাদের 10 জন সৈনিক ছিল। এদের 8 শতাধিক বাহিনী, 8 শতাধিক 3টা বাহিনীতে সংমিশ্রণ হয়ে আমাদের অ্যাটাক করছিল। সেই বড়ুইবাড়ি যুদ্ধ আমাদের এই 10 জনে প্রতিহত করেছে। প্রায় 300-এরও অধিক বিএসএফ, গোর্খা বাহিনী এবং কমান্ডো বাহিনী হত্যা হয়েছিল, মারা গেছিল। এই যে বাংলাদেশ রাইফেলসের শক্তি, এরা জানতো যে এরা 10 জনের সাথে আমাদের 100-300 কোনো ঘটনা না। এই জন্য এই শক্তিকে ধ্বংস করার জন্য ইতিপূর্বে পারে নাই। এই শুধুমাত্র এই বিগত সরকার এই জন্য আমাদেরকে ধ্বংস করার জন্য, এই বাহিনীটাকে শক্তি ধ্বংস করার জন্য তারা এই নকশা অঙ্কন করছেন। দেখ, একটা জিনিস সুস্পষ্ট, আমরা যখন সীমান্তের দায়িত্ব পালন করছি, আমরা মাত্র 4 ফ্ল্যাগ মিটিং বলেন, এরকম পিলার চেকিং বলেন, আমরা যখন 4 জন লোক যেতাম, ওনাদের আসতে 10 থেকে 20 জন। আমরা পরোয়া করি নাই, আমরা হিসাব করি না যে 4-10 জন কিছু ব্যাপার না। এই যে শক্তি বাংলাদেশের, এই যে বিজারের সীমান্ত শক্তি, বেড়ার শক্তি, এই শক্তিকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য এই নীল নকশা করছে। এবং আপনারা জানেন, ইতিমধ্যে শুনে গেছেন যে পিলখানায় যখন হত্যাকাণ্ড ঘটনা করে, তখন বিভিন্ন গাড়ি আসছিলেন, যে গাড়ির রং ছিল ভিন্ন, বিজারের কোনো মনোগ্রাম ছিল না। এবং চিকিৎসার কথা বলে চিকিৎসার গাড়ি আসছে, মেডিকেলের গাড়ি আসছে। আবার ওই সকল লোক যখন হত্যাকাণ্ড ঘটায়,